1432 সনের পয়লা বৈশাখের সন্ধ্যায় নিউজ ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। পুরনো বছরের সব না পাওয়ার ব্যথা ভুলে সব অশুভকে পেছনে ফেলে শুভ হোক নতুন বছরের পথ চলা। পয়লা বৈশাখ মূলত বাঙালিদের উৎসব হলেও এই দিনটি কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসবে বিভিন্নভাবে পালিত হয় এবং বিভিন্ন জায়গায় এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। নতুন পোশাকে সেজে আজ বাঙালি নতুন রূপে ধরা দিলেও পয়লা বৈশাখকে নিয়ে বাঙালিদের আবেগ কিন্তু সেই পুরনোই রয়ে গেছে। নববর্ষ পালন করার ধরনটা কালের বিবর্তনে অনেকটা পাল্টে গেলেও সকালবেলা মাছ মাংসের বাজার সহ মিষ্টির দোকানে ভিড় বাঙালির সেই একই আছে। তবে মাঝে মধ্যে প্রশ্ন জাগে মনে, পয়লা বৈশাখ মানে কি বাঙালি শুধু নতুন পোশাক আর কবজি ডুবিয়ে খাওয়া? প্রাচীনকালে কেমন ছিল বাংলার বর্ষবরণের ধরন? আজ কি কি পাল্টে গেছে? বর্ষবরণকে ঘিরে বাঙালিদের নানান প্রথা দিন দিন পাল্টে যাওয়ার পেছনে অন্তর্নিহিত কারণ কি দ্রুত সমাজ ব্যবস্থার পট পরিবর্তন, নাকি ভিন্ন সংস্কৃতির প্রতি আকর্ষণ? মূল কালচারটা আমাদের কি, আমাদের মূল সংস্কৃতিটা কি? আর বর্তমানে মল কালচারের এই যুগে আপ টু 50% ডিসকাউন্ট পাওয়া গেলেও পয়লা বৈশাখে হালখাতার মিষ্টি জোটেনি আজ শহরের বহু বাঙালিদের। আজ বাই ওয়ান গেট ওয়ান পেলেও অনেক বাঙালির ঘরে কিন্তু বাংলা ক্যালেন্ডার পৌঁছায়নি। তবে শুধু পয়লা বৈশাখ নয়, বাঙালির 12 মাসের 13 পার্বণের রূপ আজ অনেকটাই পাল্টে গেছে। আগামী দিনে কি কালের গর্ভে হারিয়ে যাবে আমাদের এই প্রথাগুলো? নিজ সংস্কৃতিকে ধরে রাখতে কতটুকু দায়িত্ব নিচ্ছি আমরা আজকের বাঙালিরা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পয়লা বৈশাখ নিয়ে আজ একটু ভিন্ন আলোচনায় আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা গবেষক ডক্টর আশিস বৈদ্য। স্বাগত ডক্টর বৈদ্য আপনাকে। ডক্টর বৈদ্য, প্রথমেই আপনাকেও জানাই শুভ নববর্ষ, বছরটা ভালো কাটুক আপনার। তবে আপনার আজকের দিনটি কেমন কাটলো, নববর্ষের দিনটি? আজ এই পর্যন্ত তো যথেষ্টই ভালোই, মানে আশানুরূপ ভালোই কেটেছে। সকাল দুটি পত্রিকা হাতে এলো নববর্ষ নিয়ে লেখা আমার, তারপরে কিছু কিছু ফোন পেলাম, তারপর খাওয়া দাওয়া দুপুরবেলা যেভাবে একটা হয় আর কি। আজকে কিন্তু আমার মাংস খাওয়া হয়নি, কারণ আমরা এই দিনে মানে আমাদের পরিবারের মাংসটা হয় না, মাছ হয়, নানা ধরনের ছোট মাছ বড় মাছ এগুলো হয়। মাংস আরেকদিন হবে না হয়। তো বিকাল বেলায়ও আবার আমার আত্মীয় স্বজন কিছু কিছু এলো, বন্ধু বান্ধব কিছু কিছু এলো। একটু আগেও 2-3 জন আমার বন্ধু এসছিলেন গল্প গুজব করে। তারপরে ওই আবার যেহেতু এখানে প্রোগ্রাম আছে এটা বলাতে তারাও উঠলেন, আমিও চলে এলাম। ভালোই তো বলা যায়। ঠিক আসিস বাবু, একটা জিনিস, আগেও পয়লা বৈশাখ পালন হতো, আজও পয়লা বৈশাখ পালন হয়। অনেকেই এটা মনে করেন যে বাঙালির পয়লা বৈশাখ বা বিজয়া দশমী মানেই কবজি ডুবিয়ে খাওয়া, নতুন পোশাক পরা, শুভেচ্ছা বিনিময়। এখনো কি আপনারা সেটাই মনে করেন? মানে কি এটাই কি আমাদের আসলে বাঙালিদের এই পয়লা বৈশাখ, নাকি পয়লা বৈশাখের আলাদা কোনো গুরুত্ব রয়েছে আমাদের? দেখুন, পয়লা বৈশাখ, তারপর আমরা যেমন বিজয়া দশমী, কতগুলো দিন বাঙালিদের স্পেশাল। চৈত্র সংক্রান্তি গতকাল গেল, স্পেশাল। কেন স্পেশাল? আজকে পয়লা বৈশাখটাই বা কেন স্পেশাল? এই পয়লা বৈশাখের সঙ্গে আমাদের অতীত, ইতিহাস, ইতিবৃত্ত, সংস্কৃতি, আমাদের শিক্ষারও খানিকটা বিষয় আছে। তার থেকে সবচেয়ে বেশি যেটা আছে আমাদের জাতিসত্তার, বাঙালি জাতিসত্তার যে মূল শিখর যেখানে যেখানে ছড়িয়ে আছে, দুর্গাপূজায় ছড়িয়ে আছে। শিখর তো আর একটা থাকে না, কোনো কাছে কোনো শিখর চলে গিয়েছে আমাদের শারদ উৎসবে, কোনোটা চলে গিয়েছে আমাদের পয়লা বৈশাখে, কোনোটা চৈত্র সংক্রান্তিতে। এভাবে আমাদের ওই 12 মাসের 13 পার্বণের কথা বলছিলেন। 12 মাসের 13 পার্বণকে হিসাব করলে দেখা যাবে এটা 14 বা 15 পার্বণে পরিণত হয়েছে। অনেকগুলো সাংস্কৃতিক বিষয় আমরা দক্ষিণ ভারত থেকে, উত্তর ভারত থেকে ইদানিং আমরা দেখতে পাচ্ছি, এখানেও আমরা এটা গ্রহণ করেছি। তাহলে সেই হিসাবে 14 পার্বণ 15 পার্বণ হতে কোনো আপত্তি নেই। আসলে এটা মানে একেবারে নিহিতার্থ অর্থ হচ্ছে কি অনেকগুলো পার্বণ।
12 মানে শুধু 12 নয়, 13 নয়, এটা অনেকগুলো। 10 জন বললে তো শুধু 10 জন বোঝায় না, অনেক লোক বোঝায় পুরো নাম্বার। তো সেইভাবে যদি চিন্তা করি, এই দিনটা আমাদের জীবনে, বাঙালি জীবনে বিশেষ করে একটা নতুন মাত্রায় একটা উজ্জীবিত তো করে নিশ্চয়ই, নতুন প্রত্যাশা, নতুন আশায় তো আমাদের উজ্জীবিত করেই। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই দিনে আমরা, ওই যে একটা গান আছে না, মনে পড়ে যে, আজও মনে পড়ে যে আমি, মনে পড়ে রে আমরা বাঙালি ছিলাম। মানে এখানে একটা হতাশার শুরু আছে, নৈরাশ্যের শুরু আছে, আবার একটা উদ্দীপনার বিষয় আছে যে এটা ভুলতে দেওয়া যাবে না। হ্যাঁ, মনে পড়ে এককালে আমরা বাঙালি ছিলাম। আজ আমরা এমন কিছু করছি যেখানে মনে হচ্ছে যে আমরা বিপন্ন, আমাদের সংস্কৃতি বিপন্ন। আজকে বলতে বাধা নেই, আমাদের ওয়েস্ট বেঙ্গল বলুন, যেখানে বাঙালি প্রধান, অথবা বাংলাদেশের কথাই বলুন, অনেকগুলো বিষয় যেগুলো আমাদের বাঙালি সংস্কৃতির থেকে খানিকটা বিচ্যুতি ঘটেছে বলে মনে হচ্ছে। তার পশ্চাতে কি কি কারণ আছে আমাদের আজকে আলোচ্য বিষয় সেটা নয়, কিন্তু এইটুকুই যে এটা আমাদের সামনে এমনিতে অনেকগুলো প্রতিকূল অবস্থা আছে। সেই প্রতিকূলতার মধ্যে আমরা যারা আঁকড়ে থাকছি, প্রবীণরা বিশেষ করে, নতুন প্রজন্মের কথাও আপনি বলছেন, বিশেষ করে এগুলোর পৃষ্ঠপোষণা তো আমাদের মা, মাসি, দিদিমা, ঠাকুরমা এরাই করে। লাড়ু টাড়ু যাই খেলাম, খইয়ের ছাতুটা তো এগুলো দিদিমা, মা, পিসিমা এরাই করেছেন। আমাদের গিন্নি কি করেন, বড় ওই গোল করে একটু একটু লাড্ডু করতে পারেন, কিন্তু সেই সাজের আজকে এক বাড়ির থেকে এলো আমার কাছে পদ্ম, মানে পদ্ম ফুলের মতো নাড়ু, মানে ছাতুর। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে এটা শুধুমাত্র বস্তু নয়, ছাতুর নাড়ু যেটা বললাম, কিংবা গতকাল যারা পাচন খেয়েছে, শুধু বস্তু মাত্র নয়, এটা আমাদের সংস্কৃতি। এটার মধ্যে ঔষধি গুণ আছে, গতকাল যেটা খেলাম বা আজকেও যা খেয়েছি, এমন ভাবে নির্বাচন করেছি বাঙালিদের যে রসনা বা তাদের যে তৃপ্তির বিষয় এবং তাদের যে মার্জিত রুচির বিষয়, সেগুলো আছে, পোশাকে আশাকেও এটা রয়েছে। তো ফলে পয়লা বৈশাখ, দেখুন এখানে একটা কবিতা আমি পেয়েছিলাম, পাশ্চাত্যের কবি রিং আউট ওয়াবেল, আচ্ছা, তিনি ইংরেজিতে একটা কবিতা লিখেছেন। তার কিন্তু বঙ্গার্থ হচ্ছে এরকম: একটি বছর যাচ্ছে মারা, মরতে দাও তাকে, বেজে চলে মুক্ত ঘণ্টা, জানাও মুক্ত আকাশটাকে, উড়ন্ত মেঘমালাকে, তুষার আলোকে, সেই রাত্রে বছর যাচ্ছে মারা, মরতে দাও তাকে। এখানে আমি, যদিও পাশ্চাত্যের পণ্ডিত, তিনিও কিন্তু একটা বর্ষকে, তারা হয়তো খ্রিস্টাব্দ ধরে কথাটা বলেছেন। আমরা এটাকে বঙ্গাব্দের ক্ষেত্রেও প্রায় প্রযোজ্য মনে করতে পারি। আপনার প্রথম প্রশ্নের মধ্যেই লুকিয়েছিল এরকম যে খানিকটা কোথাও যেন আমাদের একটা বিচ্যুতি ঘটেছে। তো এখানে কার্ল মার্কস যেটা বলেছেন, তিনি বলেছেন যে আমাদের প্রত্যেকের একটা আত্মসংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে যখন আমরা বলে যাই, তখন তার থেকে যখন বিচ্যুত হই, তখন আমাদের মানে মহাসর্বনাশের সময়টা ঘনিয়ে আসে। তো সেই যাই হোক, রবি ঠাকুর তিনিও প্রায় একই কথা বলেছেন। আমি রবি ঠাকুরের বিষয়টাতে আসবো আশিস বাবু। আমরা রবি ঠাকুরের সঙ্গে আমাদের পয়লা বৈশাখ, এসো হে বৈশাখ, রবি ঠাকুরকে বাদ দিয়ে আমরা কোনোভাবে কল্পনা করতে পারি কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র রবি ঠাকুরকে বাদ দিয়ে কল্পনা করার চেষ্টা করছিলেন, এখন জানি না ওরা পেরেছেন কিনা এবছর করতে, সেই বিষয়টাতে আসবো। কিন্তু একটা বিষয় হচ্ছে যে বর্ষবরণকে ঘিরে আমাদের বাঙালিদের তো নানান প্রথা থাকে, কিন্তু এই যে আমাদের বাংলার দিনপঞ্জিকার এই প্রথম দিন, আজ বৈশাখের প্রথম দিন, পয়লা বৈশাখ এবং নববর্ষ, কিন্তু আমরা এই যে দিনপঞ্জিকাটা নিয়ে অনেক কথা শোনা যায়, বিভিন্ন মানে দ্বিমত রয়েছে যে এটা কবে শুরু হয়েছিল। কেউ বলছিলেন যে আকবর শুরু করেছে, কেউ বলছে এরও আগে শুরু হয়েছিল। ঠিক কবে আমাদের দিনপঞ্জিকাটা শুরু হয়েছিল এবং আমাদের এই পয়লা বৈশাখের যে একটা পার্বণ, সেটাকে উদযাপনটা কবে থেকে ঠিক কিভাবে শুরু হয়েছিল, ছোট করে একটু বলেন। ব্যাপারটা হচ্ছে কি, তাহলে একটু পেছনে যেতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে 1556 খ্রিস্টাব্দে মহামতি আকবর, সম্রাট আকবর, কিন্তু নিশ্চয়ই বাঙালি নন, সুতরাং বাইরে থেকে আসা মোগল সম্রাট। তো তিনি এখানে যখন এলেন, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার একটা আলাদা সুবা এটা আছে। এবার প্রত্যেকটা সাম্রাজ্যের বিভিন্ন অংশটাকে নানা সুবাতে ভাগ করে সুবাদার বা এই ধরনের প্রথায় তারা শাসন করতেন। সেখানে শাসন করতে গিয়ে দেখলেন যে বাংলা, বিহার, উড়িষ্যার যে ঋতুচক্র, এটা তাদের যে হিজরি সন, সেই হিজরি সনটা হচ্ছে আপনার ধরুন না 963 হিজরি সন,
এই সময় হচ্ছে আকবরের শাসনকাল। এই হিজরি সন মানে চান্দ্র মতে হয়, মানে চন্দ্রের গতি প্রকৃতি মতে হিসাবটা হয়। তিনি দেখলেন যে বাংলার, বিশেষ করে বাংলা বিহার উড়িষ্যার ঋতুচক্রের সঙ্গে এটা মেলে না। না মেলার ফলটা কি হলো, রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা অসুবিধা হলো। কারণ ফসলটা যখন কৃষকের ঘরে উঠবে তখন তো অন্য কোনো আদার সাইড বিজনেস কিছু নেই, কৃষিকাজেই এখনো কৃষি প্রধান ভারতবর্ষ, তখন একের সম্পূর্ণভাবে এত ডিপার্টমেন্ট তো ছিল না। সুতরাং ফসল সঙ্গে মিলিয়ে তাকে রাজস্ব আদায়ের একটা ব্যাপার ভাবতে হয়েছে। টোডরমল তার মন্ত্রী, তাকে বললেন এ বিষয়ে ভাবো। শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তিনি একটি তারিখ-ই ইলাহি, এটা নতুন বছরের চালুর চেষ্টা করেছেন, কিন্তু এটাও বাংলার সঙ্গে, বিহার সঙ্গে, উড়িষ্যার সঙ্গে ঠিক মতো মেলে না। শেষ পর্যন্ত তিনি জালালউদ্দিন মোহাম্মদ মানে যে আকবর, তিনি কি করলেন, তার আরেকজন যে পারিষদ টোডরমল সহ এদেরকে বললেন যে তোমরা একটু বার করো একটা বিজ্ঞানসম্মত ভাবে কিভাবে আমার খাজনা না আদায় করার ক্ষেত্রে, বিশেষ করে বাংলা সুবা বা বাংলা বিহার উড়িষ্যার এই অঞ্চলটার। তখন তারা এটা সুপারিশ করেছেন। এটা হচ্ছে একটা মত, কিন্তু আমি বা আমরা অনেকেই এটা মানতে পারছি না। কেন মানতে পারছি না? এটা লেখা হয়, অনেকে বলেন, এই জন্য কথাটা তুললাম, না হলে তোলার দরকারই ছিল না। আমরা দেখলাম যে তার অনেক আগে, মানে তার রাজত্বকালের, অর্থাৎ 1556-এর অনেক আগে, যে বাংলা রাজা গৌড়ের রাজা শশাঙ্কের যে শাসনকাল 594 খ্রিস্টাব্দ, 594 খ্রিস্টাব্দে বঙ্গাব্দের সূচনা হয়ে গিয়েছিল। কারণ তিনি বাংলা রাজা, স্বাভাবিকভাবে বাংলার রাজা, বাঙালি রাজা শশাঙ্ক, তিনি তখন, আমরা সকলে জানেন, পাল সাম্রাজ্যের পতন হয়ে গেছে। পাল সাম্রাজ্যের পতনে বাংলার হিন্দু সাম্রাজ্যের, অর্থাৎ বাংলার বীর শশাঙ্কের রাজত্বকাল শুরু হয়ে গেছে। তো তিনি বাংলার সিংহাসনে, গৌড় বাংলার যেহেতু তিনি অধিপতি, বাংলার ঋতুচক্র সব মিলিয়ে টিলিয়ে তিনি দেখলেন যে আকবরের সময়ও, যেটা আকবর তো অনেক পরের ব্যাপার, যেই সনগুলো চলছে চান্দ্রমতে বা যেভাবে, সেবার না, সৌর মতে আমাদেরকে একটা দিন ঠিক করতে হবে। তো সৌর মতে বলতে কি, চন্দ্রের যে পরিক্রমা আর সূর্যের পরিক্রমা দুটো আলাদা বিষয়, আলাদা বিষয়। তাহলে একটাকে আমরা চান্দ্রমত বলছি আর একটা সৌরমত বলছি। সৌরমতে তিনি দেখলেন যে অন্য যে কোনো হিসাবে, অর্থাৎ হিজরি সন ধরলে কিংবা অন্য কোনো সন ধরলে, তাহলে কিন্তু, বা অন্যান্য যারা শকাব্দ ছিল, বঙ্গাব্দের আগে হর্ষাব্দ ছিল, হর্ষবর্ধনের আমলে, তারপরে বুদ্ধাব্দ, বুদ্ধের জন্মের পরে বৌদ্ধ ধর্মাবলীরা বুদ্ধাব্দ করেছে, জৈনাব্দ করেছে জৈন শাসনকালে, তারপরে জৈনাব্দ, তারপরে চৈতন্যাব্দের কথা বলেছি। এভাবে অনেকগুলো হর্ষাব্দ বলেছি, অনেকগুলো অব্দ আছে, কিন্তু সবগুলো ধীরে ধীরে মানে কোনো ইউটিলিটির দিকে, মানে কাজে প্রয়োগের ক্ষেত্রে সঠিক মনে হচ্ছিল না। অর্থাৎ শশাঙ্ক উদ্যোগী নিলেন, এবং উদ্যোগ নিয়ে তিনি এই সময়টা, তার রাজত্বকালে, অর্থাৎ 594টাকে আমরা ধরতে পারি, 594 খ্রিস্টাব্দে, 594 খ্রিস্টাব্দ, এই থেকে, তখন থেকে বঙ্গাব্দ শুরু। হ্যাঁ, বঙ্গাব্দ। আর 1556 যেটা বললাম, এটা অনেক পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার। তাহলে শশাঙ্কই বঙ্গাব্দ শব্দটা বাংলা শব্দ, শশাঙ্ক বাঙালি। তার জন্য আমরা যদি এটা, যদি এই যে 594 খ্রিস্টাব্দ যদি ধরে থাকি আমরা, তার সঙ্গে আমরা খ্রিস্টাব্দের সঙ্গে বঙ্গাব্দ তো মিল পাই, কারণ আরেকটা বিষয়, আপনি দেখবেন শকাব্দ বলেন, হুনাব্দ বলেন, হুন রাজাদের শাসনকালে, বা জৈনাব্দ বলেন, বুদ্ধাব্দ বলেন, বা আমাদের ত্রিপুরাব্দ বলেন, কোনটাই 365 দিনে হচ্ছে না, মিলে না। কিন্তু আমাদের যে মানে খ্রিস্টাব্দটা যেটা হয়েছে, এটাতে 365 দিন হয়, বঙ্গাব্দেও কিন্তু 365 দিন হয়। কোনো মাস হয়তো 28 দিন, কোনো মাস হয়তো 31 দিন, কিন্তু মানে সব মিলিয়ে দেখা যাচ্ছে 365, মানে খ্রিস্টাব্দের ক্ষেত্রেও পাই আর বঙ্গাব্দের ক্ষেত্রেও পাই, অতএব এটা গ্রহণযোগ্য হয়েছে। তো আমরা এখন যেটা বলছিলাম, তাহলে শশাঙ্ক, বাংলার রাজা শশাঙ্ক, তিনি এই বঙ্গাব্দের প্রচলন করেন, এটা এখন পর্যন্ত বিধিসম্মত। ঠিক। আমরা দর্শক বন্ধুরা, আজ অবশ্যই আমরা যখন এই পয়লা বৈশাখের সন্ধ্যায় যখন আমরা নববর্ষ নিয়ে আলোচনা করছি, অনেকে হয়তো ভাববেন যে নববর্ষ তো আসলে পালন করা একটা দিন, একটা পার্বণ, আমাদের এই নিয়ে আলোচনা করার কি আছে। তবে ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে। আমাদের যেটা ডক্টর বৈদ্য শুরুতেই বলছিলেন, যে আমাদের ঠাকুমারা, দিদারা, যারা আমাদের পরিবারে যারা গুরুজনরা আছেন, ওনাদেরই কি দায়িত্ব এই প্রথাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, নাড়ু বানানোর,
ঘরের সামনে ফুল দিয়ে বা গোবর দিয়ে লেপার, বা এই যে বিভিন্ন প্রথাগুলো আমরা পয়লা বৈশাখের দিন করি, শুধু কি খাওয়া দাওয়া, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া কিংবা নতুন পোশাক কিনে এনে পরাটাই পয়লা বৈশাখ? আর শুভেচ্ছা বিনিময় করে দিলাম, শুভেচ্ছা বিনিময়েরও আজ আবার শর্ট ফর্ম চলে এসছে, কারণ আমরা ডিজিটালি শুভেচ্ছা বিনিময় করছি। Digitally, আমরা আলিঙ্গন করতে ভুলে যাচ্ছি, অনেকে আলিঙ্গন করতে জানে না পয়লা বৈশাখ WhatsApp-এ কিংবা আমরা যেটা ফোনে। করতাম। এখন কথা হচ্ছে যে বর্ষবরণকে ঘিরে বাঙালিদের যে নানান প্রথা দিন দিন পাল্টে যাবার পেছনে অন্তর্নিহিত কারণ কি? মানে এটা কি দ্রুত সমাজ ব্যবস্থা যে পট পরিবর্তন হচ্ছে তার সেটাই কারণ, নাকি মানে আমাদের অন্যান্য সংস্কৃতির প্রতি আকর্ষণ, তার জন্য আমরা নিজস্ব সংস্কৃতির এই রীতিনীতি বা এই যে প্রথাগুলো ভুলে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে আমি একটু রেফারেন্স করি। আসলে আমরা পয়লা বৈশাখে কি করতাম ছোটবেলায়, আমি এটা একটু বলি। মানে আমি তো প্রবীণ এখন, একদম। আমার শৈশবে আমরা কি দেখেছি, কালকে চৈত্র সংক্রান্তি গেছে, সেখানে গাজন টাজন যা হয়েছে, এক মাস বাপি, এটাকে ঢাকির গান বলে, লোক সংস্কৃতির একটা বিষয়। চরক পূজা মানে চরক ঘুরান টুরান, এগুলোর পরে পাচন টাচন খাওয়া টাওয়া, কালকে নিরামিষ সম্পূর্ণ হলো। সকালবেলায় পয়লা বৈশাখের দিন স্নান করতাম আমরা, স্নান টান করে এবার নতুন কাপড়, নতুন জামা প্যান্ট, সামর্থ্য অনুসারে নতুন পোশাক পরা, নতুন পোশাক পরা, এটা একটা ট্রেডিশন। একেবারে খুব গরিব ঘরে ওইটা ছিল, খুব দামে হোক। ওই যে মধু বিদুর একটা কবিতা আছে না রবি ঠাকুরের, যে দুই ভাই, সেখানে ওই কম দামের এনেছে, একজন গায়ে পরে মানে পাড়া ঘুরে দেখাচ্ছে বাবা এটা কিনেছে, আবার আরেকজন এটাকে লুকিয়ে রাখছে বা কাচ্ছে। জমিদার বাড়ির থেকে একটা নতুন জামা পেয়েছে, তার কান্নাকাটি দেখে দয়া করে জমিদার বাবু দিয়েছেন মধুকে, তো সেটা পরে সে ঘুরছে। তখন মা বলছেন যে আমার সেরা সন্তান এটাই, আমার সেরা সন্তান যে মায়ের দেওয়া বাবার দেওয়া পোশাকটা পরেই গর্ব করে, আর ওই জমিদার বাড়ির এখান থেকে ভিক্ষা করে আনা জামা এটাকে না। তো সেই যাই হোক, ধনী দরিদ্র সব বাড়িতেই সাধ্যমতো কিছু কিছু আসে। তো জামা কাপড় পরতাম এবং প্রণাম। জামা কাপড় পরা মানে নতুন জামা দিয়েছেন বাবা মা, সঙ্গে সঙ্গে এবার তাকে প্রণাম। শুধু তা না, বাড়ির সামনে দিয়ে যাচ্ছে একজন গুরুজন, পরিবারেরও কেউ না, ওই জ্যাঠামশাই ডাকি বা কাকু ডাকি, মামা ডাকি, এই মামা দাঁড়াও দাঁড়াও, টুক করে একটা প্রণাম করলাম। আমাদের সমাজের যিনি গুরুজন, মানে আমাদের সমাজের মধ্যে মান্যগণ্য ব্যক্তিত্ব দেখলাম, বা পাড়াপড়শি যারা আছে তাদের মধ্যে এভাবে মাসি পিসি যাদেরকে ডাকি, অরিজিনাল যারা, তাদেরকে তো প্রণাম করতামই। সামনে যারা আছে, এমনকি পাড়ার মধ্যে খুব ক্লোজ, আমাদের ফ্যামিলির সঙ্গে ক্লোজ কানেক্টেড, তাদের বাড়িতে যেতে যেতাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, চৈত্র সংক্রান্তির নাড়ু টাড়ু হয়ে যেত, প্রণাম টনাম করতাম আমরা। গ্রামে তো সেখানে মিষ্টি মিষ্টি ব্যাপার নেই, নাড়ু দুটো হাতে দিয়ে দিল, মহা খুশিতে খেতে খেতে বাড়িতে চলে এলাম। তারপরে গিয়ে দুপুরবেলায় আবার ওই যে বললাম যে মাছটা আছে, এগুলো মাছ বলতে আমরা শৈশবে আমাদের এরকম বাজারে থেকে মাছ কেনার টেন্ডেন্সি কম ছিল, বাড়ির পুকুর থেকে তোলা, অথবা নদী ছিল আমার বাড়ির সামনে, এখনো আছে মানে গ্রামের বাড়িতে, সেখানে জাল মারলে কিছু কিছু মাছ পাওয়া যেত। ছোট মাছ বড় মাছ নানা রকমের মাছ টাছ দিয়ে নিরামিষ বা ডাল, একটা টক তো অবশ্যই থাকতো। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের একটু মিষ্টি বাজার থেকে অনেক দূর থেকে আনতে হতো, অবশ্য থাকতো, অনেক সময় না থাকলেও চলতো, কারণ চিড়ার সঙ্গে গুড় দিয়ে একটু দই দিয়ে মানে এটা মেখে, এটা একটা নিজস্ব স্টাইলের ব্যক্তি, মানে আমরা বলবো লোকখাদ্য বলি এটাকে, লোক সংস্কৃতির একটা অঙ্গ লোকখাদ্য। লোকখাদ্য, লোকবাদ্য আছে, আপনি জানেন, লোক ঔষধি। তো আমাদের এইভাবে ছোটবেলায় দেখেছি বা এটা করেছি। এখন দিন দিন আপনার যে প্রশ্নটা, ক্রমে ক্রমে এখন সমাজ ব্যবস্থা একটা চেঞ্জ হয়েছে, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, আর আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের ভাষার মধ্যে এখন দেখবেন ইন্টেলেকচুয়াল ক্লাসে যেখানে যারা যারা আপনার টক শোতেও যারা বসে, কথায় কথায় বাংলার সঙ্গে ইংরেজি চলে আসছে, ইংরেজি শব্দ চলে আসছে, আমরা টক শোটাই তো ইংরেজি। তো ফলে কি একটা কসমোপলিটন একটা আমাদের একটা কালচার চলে এসছে। ফলে আমরা এখন পয়লা বৈশাখ থেকে, এটা অবশ্য দুঃখজনক, পয়লা বৈশাখে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে কিছু সংখ্যক বাদ দিলে, কিছু সংখ্যক, এটা আইন বাঁচাবার জন্য বললাম, কিছু সংখ্যককে বাদ দিলে বেশিরভাগ ক্ষেত্রে পয়লা জানুয়ারিতেই তাদেরকে বাজি ফুটাতে বা আনন্দ উল্লাসে বা খাওয়া দাওয়া করতে বাইরে গিয়ে বিভিন্ন রেস্তোরাঁ যে ভিড়, পয়লা বৈশাখে এই ভিড়টা পাই না, দেখি না। পয়লা বৈশাখে খাওয়া দাওয়ার ব্যাপারটা বাড়িতে হয়, মায়ের হাতে রান্না খাওয়া হবে, পয়লা জানুয়ারি দেখবেন
ঠিক। মানে ইংরেজি ওই যে আপনি কথাটা বলছিলেন তো, উল্লাসটা মানে বাইরে যে উল্লাসটা হয় বাহ্যিক যে আনন্দ ফুর্তি, আনন্দটা সেটা এটা দেখানো পয়লা দরকার। জানুয়ারি পয়লা কেন্দ্র জানুয়ারিতে করে। হচ্ছে, কেন্দ্রে। কিন্তু তো পয়লা এখন বৈশাখে কিন্তু ব্যাপারটা হচ্ছে হচ্ছে না। কি, আমার বক্তব্য হচ্ছে পয়লা জানুয়ারিকে আমরা অবহেলা করতে পারবো না, উপেক্ষা করতে পারবো না। আমাদের চাকরি বাকরি, কাজকর্ম, ইনক্রিমেন্ট হওয়া বা দিয়ে পাওয়া সব তো ইংরেজি সেই মতে পয়লা হচ্ছে। জানুয়ারি আমরা হচ্ছে। তাকে বাদ দিতে বলছি না, সেটা যেমন করছো বাবা, শ্বশুরকে যেমন প্রণামটা করছো, নিজের বাবাকেও একটু প্রণামটা করো। উত্তম। যাই হোক, দারুণ কথা বললেন আপনি, হ্যাঁ। একদম। মানে শ্বশুরকে আমার প্রণাম ছেলে করছে, মেয়ে, অবশ্যই সেটা করা তোমার দায়িত্ব, আমার কিন্তু ছেলে বাবাকেও আজকে করতে আমাকে হবে। প্রণাম করে তার শ্বশুর বাড়িতে গেছে প্রণাম আচ্ছা, করতে। ঠিক। তো ভালো লাগলে যে প্রথমে আমাকে প্রণাম, মাকে প্রণাম, তার ঠিক। মাকে প্রণাম, তারপরে সে তার শ্বশুর বাড়িতে গেছে। এটাই হওয়া উচিত। এখন এই যে মানে পাল্টে যাওয়াটা, দ্রুত যে পাল্টে যাচ্ছে, আপনি যেটা বলছিলেন যে আমাদের যে, আমরা গতকালকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হচ্ছিল যে লোক উৎসবগুলো যেগুলো রয়েছে আমাদের, সেই উৎসবগুলো দিন দিন কি কোনোভাবে তার জৌলুস হারিয়ে ফেলছে? এটা কি একমাত্র সামাজিক পট পরিবর্তনের কারণে হচ্ছে, আমাদের আর্থসামাজিক পরিস্থিতি মানুষের দিন দিন ভালো হচ্ছে বলে যেই উৎসবগুলো আমাদের মানুষের দ্বারা তৈরি বা নিচে থেকে উঠে এসছে লোক উৎসবগুলো, সেগুলো তার জৌলুস হারাচ্ছে বা তার একটা ইন্টারেস্ট হারাচ্ছে, কারণ সেগুলোর মধ্যে আর খুব বেশি মানুষ খুব বেশি মানে আনন্দ খুঁজে পাচ্ছে না? এখানে ব্যাপারটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে তরুণ সমাজের মধ্যেও কেউ কেউ লোক উৎসবটাকে ধরে রাখার, লোক সংস্কৃতিকে ধরে রাখার, আমাদের যে ঐতিহ্যবাহী যে দিনগুলো, ঐতিহ্যমণ্ডিত দিনগুলোকে স্মরণ করার যে টেন্ডেন্সি, এটা আমাদের নতুন প্রজন্মের মধ্যে একাংশের মধ্যে দেখতে পাই। ফর এক্সাম্পল, আপনি একজন তরুণ, সংস্কৃতি হাট এটার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত। হয় সংস্কৃতি হাট, সংস্কৃতি হাট কেন? নতুন প্রজন্মের সঙ্গে পুরনো জিনিসগুলোর, পুরনো আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পরিচয় করে দেওয়ার জন্য। ওখানে পিঠাপুলি পাওয়া যাচ্ছে সময় সময়, যখন শীতকালে, এখন নাড়ুটারও হয়তো পাওয়া যাবে। আমাদের বাংলা সংস্কৃতির অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়। শেখরকোটে একটা অনুষ্ঠান নিয়ে গেল, সেখানে দেখলাম চিরা উৎসব, চিরামুড়ি উৎসব। এটা আমি আগে কখনো শুনিনি। বলছে একই কথা, সেই যে এটা লোকখাদ্যের মধ্যে পড়ে, চিরামুড়ি এগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো দরকার, এগুলোর একটা আলাদা টেস্ট আছে। আর সেই সঙ্গে সঙ্গে বাঙালিয়ানারও একটা সম্পর্ক রয়েছে। আমরা যতই পিজা খাই বা এগরোল খাচ্ছি, কিন্তু আপনি মনে করুন, আজকে আমি মানে খানিকটা দুঃখ হচ্ছে, আজকে এটা যেতে পারিনি, আজকে এই অনুষ্ঠান থাকাতে যেতে পারিনি। অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা তার আজকে দহি চিরা উৎসব করছে। মানে যে বিহুটা, বিহু তো তাদের ভোগালী বিহু, রঙালী বিহু, নানা গরু বিহু, মানু বিহু, নানা রকমের পর্যায়ে আছে। তার মধ্যে আজকে এটা হচ্ছে রঙিলা বিহু। তো এখন রঙিলা বিহু, অর্থাৎ এটা বর্ণময়, এটা বসন্ত উৎসবের মতো। মানে বসন্তটা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তবু বসন্ত উৎসবটাকে উদযাপন করলো এইভাবে আর কি। এবার প্রত্যেকটা, আমরা তো, আপনি একটু বলেছেন ঠিকই আছে, বিহু পরে আমরা বিশু করেছি কিংবা পয়লা বৈশাখ করছি। এবার ওইখানে উৎসব করে, কেরালারা একটা উৎসব করে, মাদ্রাজিদের একটা উৎসব। এই পয়লা বৈশাখ কিন্তু নানা স্থানে নানা নামে আছে, একদম বিভিন্ন নামে। কিন্তু ভারতবর্ষে শুধু বাঙালিরা না, অবাঙালিরাও, যেমন আমি অসমের কথা বললাম, তারা কালকে একটা উৎসব করেছে, আজকে একটা উৎসব করেছে, সামনে একটা করবে। তো এইভাবে আমরা দেখছি যে প্রকৃতপক্ষে শুধু বাঙালি নয়, অবাঙালিদের মধ্যেও কেউ কেউ প্রাচীন যে ঐতিহ্য মণ্ডিত দিনগুলোকে ফিরে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। এবং সেই ক্ষেত্রে শুধু আমরা যে প্রবীণ ব্যক্তিদের যে দায় দায়িত্ব আমরা প্রতিপালনে উৎসাহী হয়েছে তা নয়। যেমন মনে করুন, আজকে টিভি, দূরদর্শন খুব আল্ট্রা মডার্ন একটা মানে মিডিয়াম, মাল্টি পারপাস মিডিয়াম। এই মিডিয়ামের মধ্যে আজকে আমরা টক শোতে বসেছি, এখানে পয়লা বৈশাখ নিয়ে কথা হয়েছে, গতকাল চৈত্র সংক্রান্তি নিয়ে কথা হয়েছে। তাহলে এইটাও তো আধুনিক সভ্যতার একটা ফসল, এটাকে আমরা ইউটিলাইজ করছি, আপনিও করছেন, আমিও করছি, অনেকগুলো ক্ষেত্রে বিচ্যুতি ঘটলেও সর্বত্র আমরা দেউলিয়া হয়ে যাইনি এখনো। এবং নবীন প্রজন্মের মধ্যে সংখ্যা কম হলেও তারা নানা রকমের উৎসবের আয়োজন করছে। এই ধরনের যাত্রা উৎসব হচ্ছে ধর্মনগরে, ঠিক একেবারে উৎসব তো হচ্ছে, উৎসব হচ্ছে। আমাদের এই যে লোকাচারগুলো বা এই যে প্রথাগুলো, এগুলো ধরে রাখার প্রয়াসও কিন্তু হচ্ছে। আমরা ধরুন না, ইয়াং গ্রুপ, আপনি এখানে
যে যে অনুষ্ঠানগুলো মাঝে মাঝে হয় বা বিভিন্ন ভাবে হচ্ছে, সেখানে বিভিন্ন সেই আঙ্গিকে অনুষ্ঠানগুলোতে হচ্ছে। ইয়াং গ্রুপ তো কমিটিতেও থাকে, একদম। ভলান্টিয়ার হিসেবে থাকে, কাজ করে, তারা ঠিক, কাজ করে। যুবরা না থাকলে তো কাজ সেখানে করে। অনুষ্ঠানই এখন হবে না। মুশকিল হচ্ছে কি, এবার আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো, সেটি হচ্ছে এরকম যে আমরা অনেক সময় নতুন প্রজন্মের উপরে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদেরও দোষ আছে, দায়িত্বটা কার? আমাদের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, শিক্ষকদের দায়িত্ব বেশি। অনেক স্কুল আছে, অনেক শিক্ষক তাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠার বাইরে যান না, যাওয়ার মতো ক্যাপাসিটিও অনেকের নাই। যারা যারা আছে তারা হয়তো বা নিন্দিত হন, তোমার কি দরকার এত বিষয়ে কথা বলার, ক্লাসের সিলেবাস শেষ করে চলে আসো। অভিভাবকদের একটা মনে করে যে আমার ছেলেটার 90 পাপ পেলেই আমি সাকসেসফুল ফাদার, আর বাকি আর কিছু প্রয়োজন নেই। সাকসেসফুল মাদার আমার, কারণ 90 পেয়েছে মানে কি সে এবার জয়েন্ট এন্ট্রান্সে পাবে, তারপরে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোনো একটা স্ট্রিম লাইনে চলে যাবে, সেখানে মানুষের 60 লক্ষ টাকা খরচ হয়, আমার হয়তো 25 লক্ষ টাকা দিয়ে কাজটা হয়ে যাবে। এই যে একটি সেলফিশনেস, সেটা আমাদের প্রবীণদের মধ্যেও, বিশেষ করে যারা পিতামাতা, একটা অংশের মধ্যে কাজ করছে, এবং আমরাও শেখাচ্ছি তাদেরকে এটা করতে নেই, এটা সময় নষ্ট। আবার তারাও অনেক সময় আপনার কথা শুনছে না, প্রবীণের কথা শুনছে না, যেমন ভিডিও গেম খেলছে। সেদিন একটা সিনেমা দেখছিলাম যে ভিডিও গেমের মধ্যে ওই যে ফাইটিং, গুলি করা, শুট করা, টুট করা, তারপরে শুট করার এই যে খেলা, এটা দেখতে দেখতে তার মানসিক বিকৃতি ঘটে গেছে, তাকে মেন্টাল হাসপাতালে নিয়ে গেছে। মেন্টাল হাসপাতালে বের করে সে সেখানে ওই আরেক বেটার একটা পিস্তল দেখেছে, টেনে নিয়ে বাবাকে শুট করতে গেছে। যদিও বাবার গায়ে গুলিটা লাগেনি, লেগেছে ম্যানেজারের গায়ে। এইভাবে হচ্ছে। তাহলে দেখুন সমস্যাটা, বাবা শেষ পর্যন্ত জেল খাটলো, ছেলের দায়টা নিজে নিল যে আমার ছেলে মারেনি, আমি মেরেছি, গুলিটা আমি করেছি, আমার রাগ উঠেছিল, করে ফেলেছি। তাহলে একটা জীবনটা তার, কিন্তু ছেলেটারও নষ্ট হলো, মায়ের নষ্ট হলো, তার বাবা তো জেলেই থাকবে এখন। তাহলে এই ধরনের বিকৃতি, বিভৎস অনেক কিছু আমরা দেখছি এবং আগামী দিনে দেখতে হবে। এই যে একটা আছে না, এখন বলছেন কৃত্রিম মেধা, কৃত্রিম বুদ্ধি, আর্টিফিশিয়াল, যে এইটাও আগামী দিনে আমাদের, আমরা রোবট চালাবো না, রোবট আমাদেরকে চালাবে হয়তোবা। আমরা ফ্র্যাঙ্কস্টাইনের মতো ব্যাপার হয়ে যাবে। অবশ্যই আমাদের জীবনকে সহজ করতে করতে আমরা এমন জায়গায় নিয়ে যাচ্ছি না যেখানে অবশ্যই আমাদের সংস্কৃতির এই যে প্রথাগুলো, এই রীতিনীতিগুলো হারিয়ে যাচ্ছে, এবং তার জন্য হয়তো এক সময় আমাদেরই আফসোস করতে হবে, আপনি যেটা বলছেন। ওকে, সময় ফুরিয়ে আসছে অনুষ্ঠান আস্তে আস্তে করে। যখন আমরা বর্ষবরণ নিয়ে কথা বলছি, আমরা যখন পয়লা বৈশাখ নিয়ে কথা বলছি, কবিগুরুকে কি বাদ দিয়ে আমরা, মানে কবিগুরু কিভাবে প্রাসঙ্গিক আজও আমাদের পয়লা বৈশাখে? কারণ কবিগুরুকে বাদ দিয়ে আমরা কি পয়লা বৈশাখ কল্পনা করতে পারি? না, একদম পারি না। কেন পারি না? কবিগুরুর জন্মের আগেও পয়লা বৈশাখ হতো, সেটা কিভাবে হতো আমরা দেখিনি কেউ, কিন্তু কবিগুরু এটাকে ভিন্ন মাত্রা নিয়ে গেছেন। কারণ আমরা জানি শান্তিনিকেতনে তিনি বর্ষবরণ, বর্ষবিদায়, বর্ষামঞ্জরি, তারপরে বর্ষামঞ্জরি, তারপরে হলকর্ষণ উৎসব, তার বসন্ত উৎসব, নানা উৎসব তিনি, কিন্তু শারদ উৎসব, অনেক নাটক লিখেছেন, শারদ উৎসব তার নাম, নাটকও আছে ওনার। এইভাবে বাঙালিদেরকে, বিশেষ করে 1905 খ্রিস্টাব্দে যখন স্বদেশী আন্দোলন যেটা উত্তাল হয়ে উঠলো বাংলায়, দেশ ভাগ মানে বাংলা ভাগের বিরুদ্ধে, তখন তিনি অনেক গান, এককার্যে সপিয়াছে সহস্রটি মন, বন্দে মাতরম, এককার্যে সপিয়াছে সহস্র জীবন, এইভাবে নানা ধরনের গান, কবিতা রবি ঠাকুর অনেকেই লিখেছেন, কিন্তু শুরুটা রবি ঠাকুরই করেছেন। পরবর্তীকালে অনেকে হয়তো তাকে অনুসরণ করেছেন বা তাদের আলাদা স্বকীয়তা ছিল, কিন্তু শুরুটা তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ রাজনীতি না করেও রাজনীতির কাজটা করেছেন, সমাজ ব্যক্তা না হয়েও সমাজ সংস্কারকের কাজটা তিনি করেছেন। আমাদের মনন চিন্তনকে, মানে যেটা মেন্টাল সাইকোলজিস্টের কাজ, সেই কাজটাও তিনি করেছেন। চাষবাস কিভাবে হবে শ্রীনিকেতন গড়ে সেখানে তিনি হাতে কলমে শিখিয়েছেন কৃষকদেরকে, এইভাবে মাটি আলগা করে দিতে হবে, এভাবে আগাছা সরিয়ে দিতে হবে, এভাবে বীজ বুনতে হবে, কদিন পরে পরে মাটিটাকে এই এই জিনিস দিতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে। আজকে আমরা আবার জৈব সারের কথাই বলছি। অতএব তিনি সর্বকালে আধুনিক, উত্তর আধুনিক যুগেও তিনি আধুনিক ছিলেন, অর্থাৎ সবসময় তিনি প্রাসঙ্গিক। এই জন্য তিনি বলেছেন, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বাহে, মুমূর্ষুরে দাও উড়ায়, সহস্র বৎসরের যত আবর্জনা দূর হয়ে যাক, দূর হয়ে যাক। তারপরে তার জন্ম 25শে বৈশাখ। এই জন্য তার বিভিন্ন কবিতায়, অর্থাৎ প্রায় 17 থেকে 18টি কবিতা আছে শুধু বৈশাখ নিয়ে, বসন্ত নিয়ে আছে, বর্ষা নিয়ে আছে, ঋতু পর্যায়ের বহু গান আছে তার। তো সুতরাং পয়লা বৈশাখের দিন তিনি রাখি বন্ধন বা সেই সঙ্গে সঙ্গে শান্তিনিকেতনের ছাত্র শিক্ষক এদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে ওই আলপনা
মাটির ঘর। আপনারা জানেন রবি ঠাকুরের জীবদ্দশায় কোনো দালান ছিল না, হুম, এখন হয়েছে। হুম, তখন ওই শ্যামলি, পুবালি, নানা রকমের নাম এক একটা আচ্ছা। মাটির ঘর, মাটির ঘরে তিনি থাকতেন। হুম, মাটির ঘর চুলা আমি নিয়ে দেখেছি শান্তিনিকেতনে, মাটির আচ্ছা। চুলা, ওই যেখানে তার মানে মৃণালী দেবী রান্না বান্না করেছেন সেই চুলাগুলো দেখে এসেছি, এগুলো সংরক্ষিত আছে। হুম। এখন নানা রকমের আধুনিকতা অট্টালিকা এসছে, টট্টালিকা হয়েছে। এখন আধুনিক তাহলে হয়েছে আরো। তিনি মানে আলপনা, আপনারা এখানে একটা আলপনা গ্রাম করেছেন, হুম, সেই গ্রামে এখন আলপনা দেখার জন্য যেতে হয়। হুম, গেলে যারাই গিয়েছেন কেউ বলেননি যে খারাপ লেগেছে, যে দেখে এসছে সে বলছে সবার কাছে চমৎকার। ভালো। ওখানে একটা বাস গ্রাম, শুধু মানে বাসের কোনো নিজস্ব সংস্কৃতির কোনো কিছুই খারাপ লাগে না, না, তবে না, কোনো না, একটা একদম জায়গাতে না। মনে হয় আজকে যে এখন দেখুন, আয়োজন করার যে একটা প্রবণতা হ্যাঁ, একটা জিনিস দেখুন, যত বাদ্যযন্ত্রই আপনারা, যত আমাদের অর্কোপেড থেকে আরম্ভ করে কিংবা আমাদের কিবোর্ড থেকে আরম্ভ করে নানা আধুনিক বাদ্যযন্ত্র এসছে, এখনো কি সেই বাঁশের বাঁশির এখন যে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল, ঢোল, এখনো তবলা, সেই এখনো ঢোলের বাঁশির, সেই বাঁশির বিকল্প কি নেই। দিন গেছে? বেহালার কি দিন গেছে? না। যায়নি তো। এখনো মানে কান্নার সুর বা বাঁশি শুনলেই হয়তো হৃদয় ব্যাকুল হয় বাঁশির সুরে। হ্যাঁ, এখন বাঁশি সর্বসময়, এখনো, মানে এখনো। সেই কাল থেকে শ্রীকৃষ্ণের বাঁশি, ঠিক। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বাঁশি আপনাকে আমাকে মুগ্ধ করে। বাঁশি শুনে কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, আসলে এটা তো মানে লোকগীতির আঙ্গিকে গেয়েছেন ভুবন হাজারিকা। তো এইভাবে বাঁশি নিয়ে কত গান, কত কবিতা, কত। ওকে, এখন ডক্টর বৈদ্য, এই যে বর্ষবরণ কি আমাদের শুধু নিজেদের বা নিজেকে আনন্দ দেবার, নিজে ওই যে বলছিলাম যে সকালে উঠে ঘুম থেকে উঠেই ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাঁঠার মাংস, মুরগির মাংস, কবজি ডুবিয়ে খাওয়া, মিষ্টির দোকানে মিষ্টি খাওয়া, জিলেপি, রসগোল্লা, এগুলো খাওয়া, নিজে আনন্দ করা এবং প্রিয়জনদের ভালো মন্দ খাইয়ে রাখা, এটাই কি আমাদের নতুন পোশাক পরা, এটাই কি আমাদের পয়লা বৈশাখ? এই পার্বণের সামাজিক গুরুত্ব কি এটা আছে? একমাত্র বিষয় নয়, এর মধ্যে সামাজিক গুরুত্বটা কোন আরেকটা জায়গায়? জিনিস দেখি। দেখুন, আমি আপনাকে ওই নাড়ুর কথা বলছিলাম। আমরা যখনই মানুষের বাড়িতে গিয়েছি বা বাড়ি বাড়িতে কীর্তনিয়ার দল ঘুরেও বটে, তো তাদেরকে এসব কিছু দেওয়া হয়, তারপরে বড়দের প্রণাম করা বা ছোটদেরকে আশীর্বাদ করা, তারপরে এই বাড়ির ঘ্যাট ওই বাড়িতে গেল বাটি ভরে, ওই বাড়ির ইচর, আপনারা ইচর বলেন, আমরা সেখানে অন্য জিনিস বলি, যাই হোক, নোয়াখালী ভাষায় অন্য কিছু বলা হয়। তো ইচর বাটি ভরে ওখানে এলো পাশের বাড়ি থেকে, আপনার বাড়ি থেকে যাচ্ছে, তাহলে মেলবন্ধনের একটা দিন বিষয়। মেলা মানে তো মেলবন্ধন, আপনি চড়কের মেলা মেলবন্ধন, বৈশাখী মেলা মেলবন্ধন, 1 মাস যাবত এই মেলার মাঠে, মেলার নামই তো হয়েছে মেলা দিয়ে, এখানে মেলা হতো, ধান ক্ষেত ছিল দুদিকে বিশাল, তো সেইখানে মিলন হতো। রাজা আসতেন পালকি চড়ে নিজে, রানীরা আসতেন, রাজায় প্রজায় মিলে দোলের দিন যেমন তারা একসঙ্গে রং খেলতেন, ত্রিপুরার ইতিহাসে পাওয়া যায়। সুতরাং একটা সার্বিকভাবে আমাদের হৃদয়ের সঙ্গে হৃদয়ের আমরা কোলাকুলি করি, হিন্দু মুসলমান মিলেও কোলাকুলি করি এই পয়লা বৈশাখের দিন। বাংলাদেশেও দেখেছি তারা পান্তা ভাত খায়, ইলিশ দিয়ে খায়, কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনা লঙ্কা দিয়ে। এটা লোকখাদ্যের, লোকসংস্কৃতির একটা অঙ্গ কিন্তু। সুতরাং লোকসংস্কৃতির মধ্যেই তো আমাদের মূল শিকড়টা প্রথিত আছে। অতএব এটার একটা বৃহত্তর দিক আছে, সেই বৃহত্তর দিকটা যদি আমরা উপলব্ধি করি বা তাকে উপলব্ধি করার জন্যই হয়তো বা আজকের অনুষ্ঠান আপনাদের, তো সেইটা যদি উপলব্ধি করি আগামী দিন নিশ্চয়ই আমাদের ঐতিহ্যের গৌরবে নিজেদেরকে গৌরবান্বিত মনে করব। ঠিক। ডক্টর বৈদ্য, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। বাঙালির আমরা যখন পয়লা বৈশাখ নিয়ে কথা বলছি, পয়লা বৈশাখের সন্ধ্যায় বাঙালির ঐতিহ্য সংস্কৃতির প্রধান উপাদানগুলো শুধু পয়লা বৈশাখ নয়, সেটা গাজন হতে পারে বা চড়ক পূজা হতে পারে, চৈত্র সংক্রান্তি হতে পারে, দুর্গাপূজা, বিজয়া দশমী হতে পারে, আমাদের বসন্ত উৎসব হতে পারে। এখন বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির এই প্রধান উপাদানগুলো আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা কি দায়িত্ব নিতে পারি বা আমরা কি দায়িত্ব পালন করছি কিনা, ব্যক্তিগতভাবে, সমাজের এবং বা অন্য কারোর কোনো দায়িত্ব নেওয়া যদি মানে প্রয়োজন বলে আপনি মনে করেন, কি বলবেন? অবশ্যই করি। যেমন মনে করেন, ফর এক্সাম্পল, আমি আমার ক্যাপাসিটি অনুসারে আমি কাজগুলো করে যাচ্ছি। সেখানে গ্রামীণ, কিছুদিন আগে ব্রতকথা পাঁচালী উৎসব বনকুমারীতে করলাম তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে। এভাবে আপনারা ওখানে করছেন, সংস্কৃতি হাট করছেন, ওইদিকে আলপনা গ্রামে, ওইখানে বাস গ্রামে, ওইখানে আমাদের গ্রাম বলে আরেকটার মধ্যে নৌকা টোকা এভরিথিং আছে। ব্যাপারটা হচ্ছে কি একটা প্রয়াস রয়েছে, এটা অনেকে বুঝতে পারছেন যে আমাদের যে প্রাচীন ঐতিহ্য মণ্ডিত, শুধু না গৌরবান্বিত, শুধু তার নয়, অত্যন্ত মূল্যবান
যে আমাদের সংস্কৃতি, এই রকম ভ্যারাইটি, এ ধরনের বৈচিত্র্য মণ্ডিত সংস্কৃতি পৃথিবীর আর কোথাও নেই, অন্য কোনো কোথাও নেই। ইউরোপ কান্ট্রিতেও নেই, আফ্রিকাতে থাকার প্রশ্নই নেই, কোথাও নেই। শুধু বাঙালিদের মধ্যে মানে যে জিনিসটার খালি অভাব দেখছি সেটা ঐক্যবদ্ধতা, একতা। এই একতা যদি আর সে সঙ্গে সঙ্গে তাদের যে মানে পূর্বপুরুষের ঐতিহ্য এটাকে যদি ধরে রাখে, তাহলে এই জাতির সঙ্গে কম্পিট করার মতো, অর্থাৎ তার সঙ্গে দাঁড়াবার মতো কাউকে পাওয়া যাবে না। একতাটা খালি দরকার। আর একটা হচ্ছে কি, আমাদের যে যারা প্রবীণরা রয়েছে, যেমন বাড়িতে আমি আমার গিন্নিকে বললাম যে আমাদের প্রথা আছে, সে কুমিল্লার মেয়ে, সেই যাই হোক কলেজ ফলেজ পড়া, তো আমি বলছি যে একটু লাড্ডু করতে হবে, তো বলছে খইয়ের ছাতু এনে দাও, এনে দিলাম, তো একটু গুড় এনে দাও, এনে দিলাম। তো এই কাজটা তো মানে দুইটা পত্রিকায় আজকে দুইটা আর্টিকেল লিখেছি। তো এইভাবে আমার দিক থেকে, আপনার দিক থেকে, বা আরো অনেক দিক থেকে যার যেখানে সুবিধা সেই মতো যদি বিষয়টা মাথায় রাখে, তাহলে 10 জন যখন মিলে যাব তখন তো বড় একটা কাজ হয়ে যাবে। তো এইভাবে আমরা এটাকে একটা পর্ব, এই আক্ষেপটা ভূপেন হাজারিকারও ছিল যে মানুষের জন্য, এই গানটা তো পরে গিয়েছেনই। তো বাংলাদেশের ঢোলের কথা বললাম, তো এখন ঢোল এখনো আছে, এখনো যাত্রা হয়, এখনো নহবত বাজে, এখনো শিবগৌরী গাজন হয়, শিবের গাজন এখনো হয়, এখনো বাড়ি বাড়িতে শিবগৌরী নৃত্য আছে, এখনো চরক গাছ মানে ঘুরে। ফলে কমে গেছে কেন? এখনো হাহাকার করার মতো হারিয়ে যায়নি না, না, এমন নয়। এখন ব্যাপারটা পুনরুজ্জীবিত করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটু চাপ আছে, ছাত্রছাত্রীদের উপর চাপ আছে, তাই তাদের ভালো রেজাল্ট করতে না পারলে জীবনে কিছু হবে না। যে কোনো পরীক্ষায় নাম্বার দিয়ে তার চাকরি বাকরি এভরিথিং। নাম্বারের পেছনে ইঁদুর দৌড়টা শুরু হয়েছে, বাপ মাও সেদিকে তাড়না করছে তাকে। এই জন্য অনলাইনে, এই মনে করেন এই যে গেল আমাদের করোনা গেল, করোনার সময়, লকডাউনের সময় অনলাইনে তার মোবাইল কিনে দিতে হয়েছে। এখন সেই মোবাইল তো এখন হাতছাড়া হয়নি। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় রাইফেল যে হাতে এসছে সেটি তো আর জমা পড়েনি। তো এখন এই কিছু সময় চলে যাচ্ছে, আপনার সেখানে দেখছে নানা জিনিস, নানা ব্যাপার চলে আসছে। আপনার নিজেরা যারা মোবাইল দেখেন তো দেখেন, ওপেন সব ওপেন, 1 ঘন্টা কাজ হলে 2 ঘন্টা তো ফলে ল্যাপটপ বা এই যে আমাদের এখানে তারপর কম্পিউটার গেম, নানা দিকে তাদের গোল্লাছুতের জন্য নেই, দাঁড়িয়া বান্দার নাই, কিতকিত খেলা নাই, মাঠ হারিয়ে গেছে, মাঠের সংস্কৃতি হারিয়ে গেছে। বুড়িচির ভাই চিরাদুকি খাই, এই গানগুলো, সে ছড়াগুলো যে দৌড়ঝাঁপ নেই। ওকে, খুব সুন্দর আলোচনা করলেন ডক্টর বৈদ্য। আচ্ছা, যেতে যেতে কি মনে হয় আপনার, পুরনো বছরের সাথে কি ভুলে যেতে চাইবেন? একান্তই ব্যক্তিগত প্রশ্ন এটা। পুরনো বছরের সাথে কি ভুলে যেতে চাইবেন, আর মানে সমাজ জীবনে বা আমাদের দেশের ক্ষেত্রে নতুন বছরে কি দেখতে চাইবেন? দেখুন, আমরা যেভাবে বছরটাকে ভাগ করছি, আজকে 1 বৈশাখ নতুন বছর শুরু হলো, ইন্টারন্যাশনালি সারা বিশ্বের কিন্তু বিষয়টা এটা এইভাবে ভাগ করা যাচ্ছে না। কালকে যেটা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছিল, এটা আজও চলছে। ওখানে আপনার প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে যুদ্ধ এখনো চলছে। এখন 3য় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় চলে এসেছি। ওদিকে বাংলাদেশে একটা অস্থিরতা চলছে, পশ্চিমবঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন টিভিতে একটা অস্থিরতা চলছে। একটা জিনিস প্রিভিয়াসলি শুরু হয়ে গেছে, চলমান। আপনি এটাকে ভাগ করেন কি করে? একটার উপর একটা নির্ভর করছে, একটা বিষয়ের উপরে আরেকটা বিষয় নির্ভর করছে। ফলে গত বছরের বহু ভালো কিছু হয়েছে, আবার খারাপ কিছু হয়েছে, আবার এবছরও ভালো কিছু হবে। আমি নিশ্চিত জানি ভালো কিছু হবে, আবার খারাপ কিছু হবে। খারাপ কিছু হওয়ার মতো অনেকগুলো মানে পয়েন্ট বা বিষয় চোখের সামনে দেখা যাচ্ছে। যারা উপলব্ধি করতে পারছেন তারা বুঝতে পারছেন কি হতে পারে কালকে। সুতরাং সার্বিকভাবে একটা স্তব বাক্যের মতো আমরা এটা বলতে পারি, গত বছরটা গেছে জরাজীর্ণ, যা গেছে গেছে, ওই রবি ঠাকুরের ভাষায় যাক দূরে যাক, চৈত্রের চিতা ভস্য উড়ায় চলে যাক, কিন্তু সামনের বছরটা যেন ভালো আসে। এটা না বললে যেন আমাদের অনুষ্ঠানেরও ত্রুটি হয়। তাই আমি বলছি যে আমাদের প্রত্যাশা থাকবে যে আগামী বছর যেন আমাদের অনেকগুলো মানে বিসদৃশ্য দৃশ্য যা দেখতে হয়েছে, এটা যেন আগামী বছর দেখতে না হয়, এবং যাই চলছে সেটা যেন মানে অনতি বিলম্বে তার একটা মুক্তির পথ বা নিষ্কৃতির পথ যাতে বার হয়। সবাই ভালো থাকবে, সবাই মঙ্গল হোক। আমাদের উপনিষদে বলা আছে সর্বে সন্তু নিরাময়, সর্বে সন্তু সুখানি। তো এবার সবাই সুখে থাকুক, সবাই নিরাময় থাকুক, নিরোগ থাকুক, দীর্ঘজীবী হোক, এই প্রার্থনা
আমাদের তো আজকে অসংখ্য ধন্যবাদ ডক্টর বৈদ্য আপনাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা আবারও, এবং বছরটি আপনারও খুব ভালো কাটুক, আপনার প্রিয়জনদের সাথে আপনিও সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, নববর্ষ বাঙালির জীবনে এক অবিস্মরণীয় দিন। নববর্ষ আমাদের গৌরব, আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। নতুন বছর আগামী সম্ভাবনায় পরিপূর্ণ, তাই সানন্দে আমরা বরণ করে নিই নতুন বছরকে। 1432 বাংলা সবার খুব ভালো কাটুক, পরিবার প্রিয়জনদের নিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।